ইউনুস গং মিল্লা দেশটা খাইছে গিল্লা। মানে ইউনুস এবং তার যে গং তথাকথিত সমন্বয়ক বৃন্দ, সুশীল বৃন্দ, তথাকথিত উপদেষ্টা বৃন্দ, এরা সবাই মিলে শেখ হাসিনার গড়া বঙ্গবন্ধুর স্বপ্নের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা উন্নত আধুনিক স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশের যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, তার সকল স্বপ্নকে নস্যাৎ করে একটি ধ্বংসপ্রাপ্ত, একটি জঙ্গিবাদী, একটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত রাষ্ট্রে পরিণত করার জন্য যেই যেই উপাদানগুলোকে প্রয়োগ করা দরকার তার কোনো চেষ্টাই তারা অবশিষ্ট রাখছেন না। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়। এবং আমার কাছে তো কি উপাদান আপনি দেখতে পাচ্ছেন ব্যর্থ রাষ্ট্র করার জন্য? আপনি কি দেখতে পাচ্ছেন প্লিজ? জি অবশ্যই আমি বলবো, ব্যর্থ রাষ্ট্র করার জন্য তাদের যে এলিমেন্ট গুলো দেখেন, আজকে আমাদের দেশে শত শত কলকারখানা, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কেন? কোথাও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের দোসর বলে, কোথাও ভাঙচুর করা হয়েছে তারা বলে ফ্যাসিস্টের দোসর বলে, কোথাও ভাঙচুর করা হয়েছে চাঁদা দেয়নি বলে, কোথাও কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে জামাতের হাদিয়া দেয়নি বলে, কোথাও মিল ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে বিএনপি নেতার ছেলের বিয়েতে চাঁদা দেয়নি বলে। এই ধরনের যে হাজারো ঘটনার প্রতিফলন, এর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি মানুষের ঘরে ঘরে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তথাকথিত সমন্বয় তাদের চাঁদাবাজি। এই ধরনের একটি অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা একটি দেশকে ব্যর্থতার দিকেই নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া রিপোর্টের মাধ্যমে, যদিও স্বাধীন গণমাধ্যমের যে ধারণা শেখ হাসিনার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটিকে এখন সম্পূর্ণরূপে পরাধীন গণমাধ্যমে রূপান্তর করা হয়েছে। আমরা আজকে দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকার ডিরেক্টরি বোর্ড, এডিটোরিয়াল বোর্ড কিভাবে দিনের আলোতে ডাকাতির মতো করে, চর দখলের মতো করে পত্রিকার সম্পাদনা পরিষদ দখল করা হচ্ছে। সুতরাং আজকে গণমাধ্যমের পথ অবরুদ্ধ। আজকে কিছুক্ষণ আগেই দেখলাম সারা দেশের প্রায় কয়েক শত সরকারি অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একটি বিবৃতি দিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে লাঞ্ছনা, নিগৃহ এবং বঞ্চনার প্রতিবাদে। আসলে এটা কি কখনো ভাবা যায়? পৃথিবীর কোন সভ্য দেশে হাজার হাজার শিক্ষককে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে? কেন? অপরাধ কি? অপরাধ হচ্ছে তারা জয় বাংলার মন্ত্রে বিশ্বাসী, তারা জয় বঙ্গবন্ধুর স্লোগানে বিশ্বাসী, বঙ্গবন্ধুর রেখে যাওয়া এই আমানত বাংলাদেশকে তারা ভালোবাসে, তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে পছন্দ করে। এই অপরাধে তার মেধা দিয়ে সে যে শিক্ষকতা করবেন, একটি জাতি গঠনের জন্য তার যে সারা জীবনের ত্যাগ কার্যক্রম, এইগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে, জয় বাংলার একজন ভক্ত হওয়ার অপরাধে তাদেরকে আজকে মারধর, লাঞ্ছনা, বঞ্চনার শিকার হতে হচ্ছে। সুতরাং দেশে যে কোনো ধর্মগ্রন্থে, আপনি পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থে দেখবেন শিক্ষকদের মর্যাদা ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষাগুরুর মর্যাদা। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, তাহলে শিক্ষকদের সাথে যে অন্যায়, অত্যাচার, আচরণ, এর মধ্য দিয়ে আসলে কিন্তু দেশকে একটি বেয়াদবের স্বর্গরাজ্যে, একটি শিক্ষাবিহীন পরিণত করা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থ রাষ্ট্র কেন হবে না, ব্যর্থ রাষ্ট্র কেন বলবো না, আজকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে, তাদের চাকরির কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে। যেখানে শেখ হাসিনা এই দেশকে একটি সবার জন্য কর্মসংস্থানের দিকে নিয়ে যাচ্ছেন, সেখানে আজকে এই এক বছরে আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকার রিপোর্ট বলছে, বিভিন্ন এনজিও সংস্থার রিপোর্ট গুলো বলছে 30 লক্ষের মতো পুরুষ এবং মহিলা কর্মহীন হয়ে পড়েছে। তাহলে এদের ভবিষ্যৎ কি? এরা কি করবে? এদের পেটের ভাত কে দেবে? ইউনূস দেবে? ইউনূস তো জীবনে এই দেশের কোনো ক্রান্তি লগ্নে, কোনো ক্রাইসিসে, কোনো সংকটে তার ভূমিকা কি? কেউ ভূমিকা, কোনো উদাহরণ দেখাতে পারবে? নো। আচ্ছা, আমি এখন একটা প্রশ্নে যাই, সেটি হচ্ছে আপনি একজন আইনের ছাত্র, এটা আমরা জানি। আইনের ছাত্র হিসেবে আপনি এই 8ই আগস্টকে কেউ বলছেন কালো দিবস, কেউ বলছেন সংবিধান লঙ্ঘন দিবস, আপনারা বেশি বলছেন, এবং 8ই আগস্ট গণতন্ত্র হত্যা দিবস। কিভাবে গণতন্ত্র হত্যা, কিভাবে সংবিধান লঙ্ঘন, আপনি যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই এটি গণতন্ত্র হত্যা দিবস, সংবিধান লঙ্ঘন এবং কালো দিবস। কারণ আজকের দিনে এই অবৈধ ইউনূস ক্ষমতার জোরে, তার পারিপার্শ্বিক সহায়ক শক্তির বলে এদেশের রাষ্ট্র ক্ষমতায় স্বঘোষিত
প্রধান উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন। এটি তো বাংলাদেশের সংবিধানের কোনো ধারার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়, প্রাসঙ্গিক নয়, কারণ এটি সংবিধান লঙ্ঘন, স্পষ্টত সংবিধান লঙ্ঘন। কোনোভাবেই অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ল অফ বাংলাদেশ এটিকে কোনোভাবেই আপনি সমর্থন করতে পারেন না। এখন যদি এমন হতো যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পরে রাষ্ট্রপতি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য এই ধরনের কাজ করেছেন, সেক্ষেত্রে হয়তো বা এটি বাস্তব হতো। শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন? আজ পর্যন্ত কি 1 বছরে কেউ সেই পদত্যাগপত্র দেখাতে পেরেছে? পারেনি কিন্তু। সুতরাং একটি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সাংবিধানিক প্রক্রিয়া, রাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হতেই পারে, এটি খুবই ন্যাচারাল, এটি খুবই স্বাভাবিক। তবে সেটি তো একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হতে হবে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হতে হবে। এই জন্য তো সারা বিশ্বে একটি প্রচলিত নির্বাচন ব্যবস্থা রয়েছে, সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে হতে হবে। যদি সেই নির্বাচন ব্যবস্থা না হয়, তাহলে একটি রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তাদের অন্তত নিজ পদ থেকে অব্যাহতি নিতে হবে অথবা পদত্যাগ করতে হবে। কিন্তু এই ধরনের কোনো ঘটনার কোনো প্রমাণ আজ অব্দি কিন্তু 1 বছরে আমরা পাইনি। পদত্যাগ করেনি তার মানে তিনি কি এখনো ক্ষমতায় আছেন? তিনি কি এখনো প্রধানমন্ত্রী? আপনি যদি বাংলাদেশের সংবিধান অনুসরণ করেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত যেই সংবিধান, জাতির পিতার হাতে রচিত প্রণীত যে সংবিধান, এবং ডক্টর কামাল হোসেনের মতো একজন বিজ্ঞজন তিনিও যেই সংবিধানের সাথে যুক্ত ছিলেন, সেই সংবিধান অনুযায়ী তো আপনার কথার সাথে আমার দ্বিচারিতা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা স্পষ্টত বলছি, এই 8 আগস্টে বাংলাদেশের বুকে একটি কালো দিন হিসাবেই বিবেচিত হবে, এবং এই 8 আগস্ট অবশ্যই সংবিধান লঙ্ঘন দিবস। এবং এই বাংলায় গণতান্ত্রিক রাজনীতির যেই চর্চা শেখ হাসিনা 81 সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছিলেন, সেটিকে ভুলুণ্ঠিত করা হয়েছে। এবং এর সাথে যোগ করতে চাই, এই যে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করা এবং সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ জঙ্গিবাদী ক্ষমতার জোরে রাষ্ট্র পরিচালনা করার ধৃষ্টতা অবশ্যই এই বাংলার জনগণ দীর্ঘ সময় এই শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা মেনে নেবে না। বাংলার জনগণ ঘুরে দাঁড়াচ্ছে, বাংলার জনগণ ঘুরে দাঁড়াবে, বাংলার জনগণ গর্জে ওঠার অপেক্ষায় রয়েছে, বাংলার জনগণ গর্জে উঠবে। এবং এই অবৈধ ইউনুস ওই বুলেট বেয়োনেটের জোরে আর খুব বেশি দিন ক্ষমতার মসনদে আরোহণ করে থাকতে পারবে না। কোন কর্মীকে আপনি যদি বলেন যে তোমাকে কোটি টাকা দেওয়া হবে, তুমি শিবিরের মধ্যে ছদ্মবেশে গিয়ে থাকবে, সম্ভব না, কিছুতে আপনি পারবেন না। আদর্শ থেকে সে সরে গিয়ে, সে লুকোচুপি করে, সে ছদ্মবেশ ধারণ করে, সে অন্য একটি সংগঠন যেটি তার আদর্শের সাথে পুরোপুরি পরিপন্থী, সেই সংগঠনের ছায়াতলে সে থেকে তারা কোনোভাবে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটি ছাত্রলীগের কারো পক্ষে সম্ভব না। কিন্তু ছাত্র শিবির পক্ষান্তরে কি করেছে, তারা যুগে যুগে কালে কালে আমরা দেখেছি এই বাংলাদেশের রাজনীতিতে মির্জা, এই যে আগস্ট মাসের সাথে এই বিষয়টিও সম্পর্কিত, এই যে মির্জাফরির রাজনীতি, এই যে ষড়যন্ত্রের রাজনীতি, এই যে কপটতার ফন্ডামের রাজনীতি, এটি কিন্তু সেই পলাশীর যুদ্ধ থেকে আমরা দেখতেছি। সেই মির্জাফরের ইতিহাস সবাই জানে, বেঈমান মানে মির্জাফর, এই যে শুরু, এরপরে মোস্তাক মানেও মির্জাফর, 75-এর মোস্তাক, এরপরে এই যুগে যুগে কালে কালে এগুলো হয়ে এসেছে। 1/11 কালীন সময় যখন নেত্রীকে মাইনাসের একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল, তখনও কিন্তু এই দলের মধ্যে থেকে অনেকেই এই ধরনের অপচেষ্টা করেছেন, বিভিন্ন সময় সফল হননি। আর ছাত্রলীগ থেকে যেমন বীর সেনানীর জন্ম হয়, তেমনি মির্জাফরদেরও জন্ম হয়েছে, যুগে যুগে কালে কালে হয়েছে। এইসব মির্জাফরদের থোড়াই কেয়ার না করে সেই 48 থেকে এই 77 বছর ধরে ছাত্রলীগের পথ চলা। সুতরাং এত বড় একান্নবর্তী একটি পরিবার, অর্ধকোটি সদস্যের পরিবার, এই পরিবারে দু একটা ভুল ত্রুটি বিচ্যুতি বলতে কি আপনারা কি টাকা নিয়ে শিবির ঢুকিয়েছেন এরকম, বা শিবিরের কর্মীদেরকে নিয়েছেন? এটা তো ভুল ত্রুটি হতে পারে না যদি এটা হয়ে থাকে। অবশ্যই না। এই যে সার্জিস, যিনি আজকে বড় বড় বুলি আওড়াচ্ছেন, এই সার্জিসকে আমরা দেখেছি কিভাবে তিনি বিতর্ক প্রতিযোগিতায় গিয়েও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা করে কতটা তিনি জানলে, বা বঙ্গবন্ধুকে নিয়ে বললে কতটা মমত্ববোধ মায়া দিয়ে বললে তিনি সেই বঙ্গবন্ধু বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী হন। আমরা কিন্তু দেখেছি এই সার্জিসের বাবার আওয়ামী লীগের 3টি পদ ছিল। এই যার বাবার আওয়ামী লীগের 3টি পদ থাকে, তাকে আপনি কিসের ভিত্তিতে সন্দেহ করবেন? এবং এই যে যারা হেলমেট বাহিনী, দেখেন
শত শত লোকের একটি মিছিল হয় বা কর্মসূচি হয়, এর মধ্যে যদি দুই একজন মোটরসাইকেল থেকে নেমে হঠাৎ করে হেলমেট মাথায় দিয়ে আপনার সাথে হাঁটা শুরু করে, আপনি কিভাবে তাকে বলবেন যে ভাই একটু হেলমেটটা খোলেন, আপনার চেহারাটা দেখি? এটা কি বলা সম্ভব? আসলে দোষ দিলে ঢালাওভাবে হেলমেট বাহিনীর জন্য আপনাদের ধারণা কি এরা কারা? এটা কি ছাত্রলীগের সবাই ছাত্রলীগের নাকি শিবির? এই যে হেলমেট বাহিনী ছিল, আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটি ছেলে, সম্ভবত তার নাম ফরহাদ, সে কিন্তু বলেছে যে সেই যে 15 জুলাই কিংবা এবারের কোটা আন্দোলনকালীন সময় তারা বিভিন্ন ভাবে হেলমেট পরে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ঢুকে স্যাবোটাজ করার চেষ্টা করেছে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয়েছে। হয়তোবা ছাত্রলীগের ছেলেরা নিজেদের জায়গা থেকে নিজেদের রক্ষার জন্য প্রতিরোধ করার চেষ্টা করছিলেন, কিন্তু এই ধরনের যারা ষড়যন্ত্রকারী, অনুপ্রবেশকারী, তারা কিন্তু সেখানে এসে বিভিন্ন জনকে বিভিন্নভাবে মেরে ধরে একটি হেফাজত সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছেন। এবং আসলে আমরা স্বীকার করতেই হবে, তারা কিন্তু তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তে সফল হয়েছে, আমরা দেখেছি। এবং এই ধরনের যে কপটতা, ভণ্ডামি, চাটুকারদের থেকে আমাদেরকে অবশ্যই, ধান্দাবাজদের থেকে, এই ধরনের বর্ণচোরাদের থেকে আমাদেরকে অবশ্যই সামনের দিনে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কারণ এই যে আমাদের, তবে হ্যাঁ, এখানে আরো একটি বিষয় আছে। দিন শেষে আওয়ামী লীগ বলি, ছাত্রলীগ বলি, মুজিব আদর্শের সৈনিক বলি, আমাদের কিন্তু একটি শক্তির জায়গা হচ্ছে আমাদের উদার মানসিকতা, মুক্তমনা যে মূল্যবোধ, যে সবার জন্য যে বঙ্গবন্ধুর দ্বার উন্মুক্ত ছিল, সেই ধানমন্ডি 32-এর দ্বার, এটা কিন্তু আমরা বিভিন্ন তার বইয়ে, তার লেখনীতে পেয়েছি, কিংবা তার সমসাময়িক যারা তার সাহস পেয়েছেন বা ওই ধানমন্ডি 32-এ যাওয়ার সুযোগ পেয়েছেন, সামান্য ফেরিয়ালাও কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের বাড়িতে তখন যাওয়ার সুযোগ পেয়েছেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। এই যে উদার মানসিকতা, যদি তিনি উদার মানসিকতা না হতেন, তাহলে তিনি ধানমন্ডি 32-এ অনিরাপদ না থেকে তিনি তো রাষ্ট্রীয় যে প্রোটোকলের যে ভবনগুলো রয়েছে সেখানেই হয়তো বা থাকতে পারতেন। তাহলে তো তাকে এই দুঃসময় দেখতে হতো। তাহলে আপনারাও কি এখন দুঃসময় দেখছেন? আপনারা তো এই দুঃসময়ের শিক্ষা নিতে হতে 15 আগস্টের যে দুঃসময় গেল, ছাত্রলীগকে এখন বলা হচ্ছে যে হেলমেট বাহিনী ছিল, ছাত্রলীগের ভিতর শিবির ঢুকেছে, শিবিররা এইসব অপকর্ম করেছে, তারা নিজেরাই স্বীকার করছে। এই বিষয়টি আপনারা বিন্দু মাত্র টের পান নাই? না, আমরা আমাদের জায়গা থেকে সচেতন থেকে সতর্ক থেকে চেষ্টা করেছি, কিন্তু তারপরও যেই ভুল হয়েছে সেটি অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি আপনারা হয়তোবা এটি অনেকেই জানে না, এটি আমাদের অনেক অগ্রজদের থেকে আমরা জেনেছি। 96-এ যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 21 বছর পর পিতাকে হত্যা, রাষ্ট্র ক্ষমতায় মানুষের ম্যান্ডেট নিয়ে বসলেন, তখনই কিন্তু তৎকালীন জামাত আমির ছিলেন যুদ্ধাপরাধী গোলাম আজম। উনি কিন্তু তখনই শিবির কর্মীদের নির্দেশনা দিয়েছিলেন যে এখন থেকে তোমরা ছদ্মবেশে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে ঢুকে যাবে, ওদের মধ্যে ঢুকে তোমরা রাজনীতি করবে, আমরা এখন থেকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করবো। তারা কিন্তু এই 30 বছর ধরে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সই আছে। তো আল্লাহর হস্তে আমি এই তথাকথিত শিবিরদেরকে, জামাতিদেরকে অনুরোধ করবো যে ভাই, সৎ সাহস রাখেন, এই আন্ডারগ্রাউন্ড বর্ণচরা পলিটিক্স থেকে বের হন, ওপেন হন। আপনি যদি সত্য হন, আপনি যদি সঠিক পথে চলেন, আপনার মধ্যে যদি ভণ্ডামি কপটতা না থাকে, সাধারণ শিক্ষার্থীরা, জনগণই আপনাকে রাজনীতি করার সুযোগ দেবে। এই দেশে মানুষের সাথে মিশে আপনাকে রাজনীতি করতে হবে, মানুষের সামনে নিজের সত্যটা বলেই রাজনীতি করতে হবে, মানুষের সাথে লুকোচুরি করে, মানুষের সাথে তুতু মেয়ে খেলে রাজনীতি করার সুযোগটা কিন্তু আর নেই। আচ্ছা, আবরার হত্যাকাণ্ড সম্পর্কে একটু বলেন। কেমন কোন সাংবাদিক এটা নিয়ে অনুসন্ধান করছেন যে আবরার হত্যাকাণ্ডের সাথে শিবির জড়িত ছিল? কারণ হচ্ছে যে শিশির মনির যিনি আইনজীবী আছেন, তৎকালীন সময় আপনাদের সময় শিশির মনির কিন্তু 7-8 জনের পক্ষে আইনি লড়াই নেমেছিল। তখন এক ধরনের সন্দেহ ছিল যে এরা কারা, যারা এখন বলা হচ্ছে যে তারা শিবিরের কর্মী ছিল। এই বিষয়ে আপনাদের কোনো ইনভেস্টিগেশন আছে? দেখুন, আবরার হত্যাকাণ্ড শুধু নয়, যে কোনো হত্যাকাণ্ডই অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় আইনের শাসনে বিশ্বাস করি এবং সুশাসনে রাজনীতিতে বিশ্বাস করি। তো আমি আমার জায়গা থেকে বলতে চাই, এই আবরার হত্যাকাণ্ডের বিষয়টি একটি অত্যন্তই সেন্সিটিভ বিষয়। এই বিষয়ে আসলে ষড়যন্ত্র থেকে থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কারণ আবরারের যে মৃত্যুর ঘটনা এবং ঘটনা প্রবাহ, সেগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু খুবই একটি ধূম্রজালের পরিবেশ আপনি দেখবেন। খুবই একটি অবাক করে দেওয়ার মতো একটি ঘটনা প্রবাহ ছিল সেই আবরার হত্যাকাণ্ড। সেখানে এমনও
লোক শাস্তি পেয়েছে যে কিনা হয়তোবা ওই দিন বুয়েট ক্যাম্পাসে উপস্থিতি ছিল না, আমরা এরকমও কিন্তু দেখেছি। সুতরাং আদালত আসলে কিসের ভিত্তিতে কি চিন্তা করে ওই রায় দিয়েছে সেটি আমরা জানি না। আর যেহেতু এই বিষয়টি এখন সামনে এসেছে যে আবরার হত্যাকাণ্ডে অভিযুক্ত বেশ কয়েকজন অভিযুক্তের আইনজীবী হিসেবে জামাতের আইনজীবী, যিনি এখন জামাতের অফিসিয়াল আইনজীবী বলা যায়, সেই শিশির মুনির কাজ করেছিলেন বা করেছেন বা করছেন। সুতরাং বিষয়টি কিন্তু আসলে সন্দেহের উদ্যোগ করাটাই স্বাভাবিক, এবং আমি সন্দেহ বলবো না, মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে ইট ওয়াজ অলসো এ পার্ট অফ দিস কনস্পাইরেসি। কারণ আপনি সময়টা দেখেন, সেই সময়টা কবে ছিল? ইউনূস সাহেব যে বললেন 2024 সালে দাঁড়িয়ে দিস ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, এবং তিনি কিন্তু সময় বলেছেন যে এটি একদিনে হয়নি, বিগত 4-5-6 বছর ধরেই এই পরিকল্পনাটি বাস্তবায়ন করেছে। তাহলে তো আজকে বলতেই হয় যে আবরার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এই মেটিকুলাস ডিজাইনের অশুভ সূচনা তারা করেছিলেন। সেই প্রশ্ন কিন্তু আজকে জাতির সামনে রাখতেই হবে। আসলে জাতির সামনে রাখারও কিছু নেই, জাতির মুখে মুখে প্রশ্নগুলো এখন ঘুরে বেড়াচ্ছে। কারণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই ধরনের বিভিন্ন বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে ইউনূস এবং তার গং, শুরুতেই বললাম ইউনূস গং মিল্লা দেশটা খেয়েছে গিল্লা, যারা এই দেশটাকে গিলে খাচ্ছেন তারাই তাদের বিভিন্ন বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে তাদের আসল রূপ জনগণের কাছে। জি ধন্যবাদ। দেখুন আসলে ৭১ পরবর্তী সময় ছাত্রলীগ কিন্তু এই স্বাধীনতার ৫৩ বছরে ২৪ পর্যন্ত এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি। আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগের শুধুমাত্র একজন ছাত্রলীগ কর্মী হওয়ার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা ঘরে ঢুকে ছেলে মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিকভাবে প্রতিবন্ধী তোফাজ্জেল, আমরা দেখেছি খুব আলোচিত ঘটনা, ভাত খাইয়ে মেরে ফেলা হলো তোফাজ্জেল। সেই তোফাজ্জেলের কিন্তু একটি অন্যতম বড় অপরাধ ছিল সে হলে যাওয়ার পাশাপাশি সে একটি ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিল একসময়। এটি যখন ওই খুনিরা জানতে পারে তখন কিন্তু তারা তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়, এবং সেই নির্যাতন সইতে না পেরে তোফাজ্জেল মৃত্যুবরণ করে। এই যে জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইন, এই মেটিকুলাস ডিজাইনের প্রথম শহীদ কিন্তু ছাত্রলীগের সবুজ আলী ঢাকা কলেজে, তাকে পিটিয়ে মারা হয়েছে ঢাকার রাস্তায়। আচ্ছা, এগুলো আমরা সব জানি। এখন হচ্ছে যে আগামীর পরিকল্পনা কিছু বলবেন। 1 বছর হয়ে গেছে, 1 বছর আপনাদের কোনো কর্মসূচি ছিল কিনা বা ছিল উল্লেখযোগ্য কি? আগামী দিনগুলোতে আসলে কিভাবে আপনাদের নেতৃত্ব আপনারা প্রকাশ করবেন সেই সম্পর্কে কিছু বলবেন যদি। অবশ্যই। দেখুন আজকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রয়েছে। প্রায় 4 লক্ষেরও বেশি ছেলে মেয়ে শুধু ছাত্রলীগ করার অপরাধে ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। কয়েক হাজার নেতাকর্মীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার। এইটা নিয়েও একটা কথা, এইটা নিয়ে একটা কথা আছে যে হ্যাঁ, আমরা ওইদিকে আপনি যেহেতু এটা তুললেন, আমি বলতে চাই যে এই যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না, একটা দেশে কি এটা হতে পারে? নোবেল লরিয়েটের কাছে কি আপনারা সেটার ব্যাপারে কোনো কথা বলছেন? আন্তর্জাতিকভাবে এই কোনো তথ্য আপনারা প্রকাশ করেছেন, লবিং করেছেন, সবাইকে জানিয়েছেন যে বাংলাদেশের ছাত্রলীগ বাদ দিলাম, এটা যে লিগই করুক, পড়াশোনার ক্ষেত্রে নৈতিক দাবিদার যারা পরীক্ষা দেওয়ার অধিকার, পড়াশোনা করার অধিকার থেকে বঞ্চিত হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, সেই বিষয়টি কি আপনারা ব্যাপকভাবে বলেছেন? এই ক্রাইসিস কতদিন চলবে? অবশ্যই এই বিষয়টি আমরা ব্যাপকভাবে প্রচারের চেষ্টা করছি। আমরা ইন্টারনাল এবং এক্সটার্নালি এই বিষয়টি আমরা সকল প্ল্যাটফর্মে, সকল আন্তর্জাতিক সংস্থার কাছে তুলে ধরার চেষ্টা করছি। কারণ এটির মতো একটি অমানবিক, ইনহিউম্যান অ্যাক্টিভিটি পৃথিবীর ইতিহাসে আর নেই। পৃথিবীর কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা? ইসমাইল ভাই, আপনি বিভিন্ন দেশ ঘুরেছেন এবং দীর্ঘদিন ধরে বাইরে বসবাস করেছেন, বা আপনার একটি সম্যক ধারণা রয়েছে ওয়ার্ল্ড বিষয়ে। তো সেই ক্ষেত্রে আপনি, আমরা কেউই কিন্তু অনেককে আমি জিজ্ঞেস করেছি, ইভেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমি জিজ্ঞেস করেছি পাকিস্তান আমলের কথা, পাকিস্তান আমলে এরকম হয়নি, তারা বলছে না এরকম হয়নি। আজকে আমার প্রায় লিস্টেড 4 লক্ষের মতো নেতাকর্মী আছে যারা ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। আমি তো বললাম প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীকে হয় সার্টিফিকেট বাতিল করা হয়েছে, নয়তো তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র ছাত্রলীগ করার পরে। আজকে জাহাঙ্গীরনগরে এই তো 2 দিন আগেও আমার অসংখ্য নেতাকর্মীর সার্টিফিকেট বাতিল করা হলো, আজীবন বহিষ্কার করা হলো, বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
কোথায় করা হয়নি? বিভিন্ন মেডিকেল কলেজে। আজকে মেডিকেলের শিক্ষার্থীরা তারা কোথায় তাদের পড়াশোনা শেষ করে মানুষের সেবা করবে, ডাক্তারি করবে, সেটি না করে আজকে তাদের মামলা নিয়ে তো পালিয়ে বেড়াতে হচ্ছে, পাশাপাশি তাদের শিক্ষা জীবনকে অনিশ্চিত করা হয়েছে। আমরা প্রবলভাবে বলতে চাই, এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষা জীবন বিনষ্ট হওয়ার দায়ভার এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং এর কুশীলবদের নিতে হবে। পাশাপাশি যাদের অত্যাচার, নির্যাতন, নির্মমতার কারণে আজকে আমার হাজার হাজার নয়, শুধু লক্ষ লক্ষ ছাত্রলীগের ভাই বোনেরা শিক্ষা জীবন থেকে বিচ্যুত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তাদের কাছে কিন্তু আপনাদের জবাব দিতে হবে, তাদের বিবেকের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। এবং আজকে যখন আমরা দেখতে পাই যে সেই পঞ্চগড়ে শুধুমাত্র ছেলে ছাত্রলীগ করার কারণে ঘরে ঢুকে মাকে কুপিয়ে হত্যা করা হয়, আমরা যখন দেখতে পাই মৌলভীবাজারে শুধু ছাত্রলীগ করার কারণে ঘরে ঢুকে মা এবং ওই ছেলের চাচিকে একসাথে পুড়িয়ে মারা হয়, তখন কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক নেতা শামীম মোল্লা, সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, ভাই সেটির জন্য তো আইন আছে, আদালত রয়েছে। তাকে তার নিজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটি কোনোভাবে একটি সভ্য স্বাধীন দেশে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, শুধু সরকারি নয় বেসরকারি, প্রত্যেকটি কলেজ, স্কুল, মাদ্রাসা, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের শিক্ষার্থীরই তার শিক্ষা অর্জন করার অধিকার রয়েছে। মানুষের 5টি মৌলিক চাহিদা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। জাতিসংঘ সনদ অনুযায়ী এই মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করা একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। সুতরাং হ্যাঁ, আবার এটিও সত্য, ইউনূস সাহেব তার একটি সহজ যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারে, আরে ভাই আমি তো সংবিধান মেনেই চেয়ারে বসিনি, তাহলে সংবিধান মেনে কেন আমি মৌলিক অধিকার প্রদান করবো? এটি যদি উনি বলেন তাহলে ঠিক আছে, 7 খুন মাপ না। কিন্তু এই 7 খুন মাপের যুক্তি দিয়ে, খোঁড়া অজুহাত দিয়ে আপনার বাঁচার কোনো সুযোগ নেই ইউনূস সাহেব। এই যে আমার লক্ষ লক্ষ ভাই বোনদের আপনি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছেন, তাদের ক্লাস পরীক্ষা অধিকার থেকে বঞ্চিত করছেন, এর হিসাব, এর মাসুল আপনাকে কড়ায় গন্ডায় দিতে হবে। এই জাতি, এই দেশ কোনোদিন আপনাকে এই মাসুম শিক্ষার্থীগুলোর শিক্ষা জীবন নষ্ট করার জন্য ক্ষমা করবে না। এই ক্ষমা পাওয়ার অধিকার আপনার নেই। ইসমাইল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। কি বক্তব্য, কি মেসেজ আপনাদের আছে? আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আপনারা ছাত্রলীগকে এখন কিভাবে সংগঠিত করবেন, আর কতদিন অপেক্ষা করতে হবে, সেই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? 1 বছর হয়ে গেল, হ্যাঁ, মারামারি কাটাকাটি, ছাত্রলীগের পড়াশোনার অধিকার থেকে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে ইয়ে করা হচ্ছে। সেই ক্ষেত্রে এখন করণীয়টা কি? এটা করণীয়র ব্যাপারে যদি আপনারা এখন ভাবেন, আপনাদের কথাবার্তা যদি সেটি প্রকাশিত হয়, তাহলে হয়তো এক ধরনের মানুষ সংগঠিত হতে পারে। আমাদের মঞ্চ 71 নামে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন হয়েছে, যেমন একটা, হ্যাঁ, এটাকে নিয়ে এখন মুভ করা যায়, এটা এই আমব্রেলার নিচে সবাই এখন আসতে পারে, দাবি দাবা উপস্থাপন করতে পারে। ছাত্রলীগ প্রকাশ্যে কিভাবে আসবে? আওয়ামী লীগের কথা আমি আওয়ামী লীগকে জিজ্ঞেস করবো, ছাত্রলীগের বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করেন বা একটু আসার কথা শোনান নেতাকর্মী যারা এখন দেখছে তাদেরকে। জি প্লিজ। জি দেখুন, প্রকৃতির বিচার বলে একটি কথা আছে, ন্যাচারাল জাস্টিস। সুতরাং এই যে আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে ছাত্রলীগ করার কারণে, লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে মিথ্যা মামলার গ্লানি নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, আত্মগোপনে থাকতে হচ্ছে, নিশ্চয়ই এত পাপ এই ইউনূসের গড়ায় জমেছে, এর ঘাড়ে জমেছে যে এর ভার ও দীর্ঘদিন বহন করার সুযোগ নেই। নিশ্চয়ই এদেশের মানুষকে নিয়ে গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। আমাদেরকে এই শত প্রতিকূলতা, শত বাধার মধ্যে নিজেদের মধ্যে সংগঠিত হতে হবে, যেটি আপনারা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে। এবং এখনো কিন্তু আমাদের একটি কর্মসূচি চলমান, সারা দেশের দেয়ালে দেয়ালে ছেয়ে দেয়া, হটাও ইউনূস বাঁচাও দেশ, একটি ক্যাম্পেইন আমরা করছি। এবং প্রতিদিন কিন্তু দেশের হাজার হাজার স্কোয়ার ফিট দেয়ালে আমাদের নেতাকর্মীরা, আপনারা যারা ছাত্রলীগের যান, ছাত্রলীগের প্রাণ, ছাত্রলীগের তৃণমূল সবসময় ধরে রেখেছে ছাত্রলীগের মান, এই আপনারা যারা তৃণমূলের নেতাকর্মী, আপনারা যারা ছাত্রলীগের কোন প্রকার
চাওয়া পাওয়া ছাড়া বঙ্গবন্ধুর জয়গান গাওয়া সৈনিক আপনারাই কিন্তু সারা দেশের দেয়ালগুলোতে ভরিয়ে তুলছেন হঠাৎ ইউনুস বাঁচাও দেশ স্লোগান। এর আগে আমরা কর্মসূচি করেছি সারা দেশের দেয়ালে দেয়ালে জয় বাংলা ছেড়ে দাও। সারা দেশ নয়, শুধু সারা বিশ্বেই কিন্তু একটি আলোড়ন তোলা ঘটনা হয়েছে এই জয় বাংলা দেয়াল লিখন। কয়েকজনকে তো মেরেই ফেলছে, জয় বাংলা করতে যাইতে অনেকে মেরেই ফেলছে। এখন এই জয় বাংলা লেখা বা যেটা বলেন এগুলোকে বাস্তবায়ন হচ্ছে, মানে সাকসেসফুলি সমাধান হচ্ছে কিনা কোথাও? হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই ধরনের কার্যক্রম গুলো করছে এবং আস্তে আস্তে আমাদের যে সাংগঠনিক যে চেইন, যে নেটওয়ার্ক, আসলে তো 5 আগস্টে যেই নির্মম নির্যাতন নিপীড়ন, যেই হত্যাযজ্ঞ, যেই ধ্বংসযজ্ঞ আমাদের উপর চালানো হয়েছে, এর মধ্য দিয়ে তো আসলে আমাদের দেশটা একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে এবং নেতাকর্মীরাও দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিল, দ্বিধান্বিত হয়ে গিয়েছিল। আমাদের তো আসলে একজন ওয়ান অ্যান্ড অনলি আইকন আমাদের রাজনীতি, জীবন্ত লিজেন্ড, লিভিং লিজেন্ড ওয়ার্ল্ড পলিটিক্স, হার এক্সেলেন্সি শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে আমাদের সবার উদ্বিগ্নতা ছিল। তিনি আসলে ঠিকভাবে নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছেন কিনা, তিনি নিরাপদ আছেন কিনা, বেঁচে আছেন কিনা, সুস্থ আছেন কিনা, এই সবকিছু মিলিয়ে যেই ঘোলাটে পরিস্থিতি ছিল, যে টালমাটাল অবস্থা ছিল, সেটি কিন্তু 1 বছরে আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। যদিও আমাদের লক্ষ লক্ষ নেতারা যারা নেতৃত্ব দেয় তারা আজকে জেলে, আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ক্ষুধার্ত, আশ্রয়হীন, ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে থাকার জায়গা চেয়ে বেড়াচ্ছে, কোন রকম কষ্ট করে দিন যাপন করছে, দিনানিপাত করছে। তাদের সকলকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং এত প্রতিকূলতার মধ্যেও আপনারা যে আপনাদের নেটওয়ার্কটাকে রিএস্টাবলিশ করার চেষ্টা করেছেন, রিবিল্ড করার চেষ্টা করেছেন, এই জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা। নিশ্চয়ই বাংলাদেশ ছাত্রলীগ তার সাংগঠনিক ক্ষমতা বলে সাংগঠনিক ক্ষমতার জোরে ঘুরে দাঁড়াবে এবং আমরা অবশ্যই সামনের দিনে এই ছাত্রলীগ যেহেতু ভাষা আন্দোলনে এই বাংলার মানুষের মুখের ভাষা কেড়ে এনেছে, ৭১ মহান স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, ৭৫ পরবর্তী সময় শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছে, 1/11 চলাকালীন সময় এই দেশকে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক পথে ফিরিয়ে এনেছে, তৎপরবর্তী সময় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতকরণের সময় সারা দেশ জুড়ে যখন আগুন সন্ত্রাস, অগ্নি সন্ত্রাসে বিএনপি জামাত মেতে হয়েছিল, সেই সবকিছুকে প্রতিরোধ করে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তরে শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রেখেছে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাংলাদেশ ছাত্রলীগই সর্বাগ্রে এগিয়ে এসেছে, কাজ করেছে। সুতরাং এই ছাত্রলীগই আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পুনরুত্থানের জয়যাত্রা নিশ্চিত করবে। আচ্ছা, নিশ্চিত করবে, আমরা সেটা শুনলাম আপনার কাছ থেকে। এখন যেই বক্তব্য, যে হানাহানির রাজনীতি চলছে বাংলাদেশে, হ্যাঁ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বা তাদের উপর যে নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া, তাদেরকে মেরে ফেলা, এটা যেমন কন্টিনিউ করছে, এই সরকারের আমলে সবাই আশা করছিল যে হয়তো এগুলো কমে যাবে, হানাহানি, পরস্পরের প্রতি যে নিন্দার ঝড় ছিল অতীতে, সেগুলো থাকবে না, একটা সুস্থ সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখব। সেটি না হয়ে যে আঘাত প্রতি আঘাত করা হচ্ছে, মারামারি, খুনাখুনি সারা দেশে চলছে, মব ভায়োলেন্স চলছে, এইটার সমাধান কি? আপনারা যদি কখনো আসেনও, এটার সমাধান কি? আপনাদের ভূমিকাটা কি হবে? এইভাবে আবার কি অন্য দলকে মারামারি, কাটাকাটি, নাকি যারা বিপদগামী, যারা দেশের ধ্বংস করেছে তাদের বিচার হবে, নাকি কি হবে? কি ভবিষ্যৎ তো কিছু দেখছি না। এই যে আঘাত পাল্টা আঘাতই চলতে থাকবে, এটা কি কন্টিনিউ করবে বাংলাদেশে? দেখুন, এটি নিয়ে বলতে গেলে শুরুতেই আমাদের নেতৃত্বকে, আমাদের লিডারকে, আমাদের সুপ্রিম অথরিটিকে, শেখ হাসিনা, আমাদের আদর্শিক পিতাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, 1971 মহান স্বাধীনতা যুদ্ধের পর দেশে যখন ফিরে আসলেন, তিনি কিন্তু শুধুমাত্র যারা হত্যা, লুণ্ঠন, ডাকাতি, ধর্ষণের মতো ক্রিমিনাল অফেন্সে যুক্ত ছিলেন, এদের বাদে সবাইকে সাধারণ ক্ষমা করেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু যদি তখন চাইতেন তাহলে দেশে আরেকটি রক্তের হোলি খেলা হতো। এবং তিনি যাদেরকে সাধারণ ক্ষমা করেননি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার রাস্তায় তিনি হেঁটেছিলেন। তিনি কিন্তু ধরতক্তা মারপরে, অর্থাৎ রাস্তায় ধরে ধরে মানুষ হত্যা, এই ধরনের প্রচলন করেননি। সেই ৭১ পরবর্তী সময় ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, 2 লক্ষ মা বোনের
ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীন বাংলাদেশেও কিন্তু তিনি হানাহানি, ধ্বংসের রাজনীতি, ধ্বংসের প্রতিশোধের রাজনীতি বাস্তবায়ন হতে দেননি। হয়তো তার এই উদারতা, মহানুভবতা, মহান মানসিকতা, রাষ্ট্রের প্রতি, বাঙালির প্রতি, বাঙালি সত্তার প্রতি, জাতির প্রতি অগাধ ভালোবাসার কারণে হয়তোবা তাকে সেই 75-এর 15 আগস্টের নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল। তাকে কোনো এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ? তিনি কিন্তু বলেছিলেন যে তিনি তার দেশের মানুষকে ভালোবাসে, এটাই তার শক্তি। দেশের মানুষ যে তাকে ভালোবাসে, এটাই তার শক্তি। আবার তার সবচেয়ে বড় দুর্বলতাও বলেছিলেন, তিনি তার দেশের মানুষকে খুব বেশি ভালোবাসেন। হয়তো এটাই তার দুর্বলতা ছিল। তো তারই তো সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি দীর্ঘ 6 বছর পর তার পিতাকে হত্যার দেশে আসতে পেরেছিলেন। এমনকি তিনি যখন দেশে ফিরে আসেন, তখন কিন্তু ওই ধানমন্ডি 32-এ গিয়ে ওনাকে মিলাদও করতে দেওয়া হয়নি। উনি রাস্তায় বসে দোয়া পড়ে এসেছিলেন। সেই শেখ হাসিনা তার পিতাকে হত্যার 6 বছর পর দেশে ফিরে 15 বছরের লড়াই সংগ্রাম করে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন, উনি কি চাইলে পারতেন না কোনো বিশেষ ব্যবস্থায় শুটিং করে, অর্থাৎ কি বলে ফায়ারিং স্কোয়াড, সেই শব্দটিকে বলে ফায়ারিং স্কোয়াডে বঙ্গবন্ধুর খুনিদের বিচার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে? তিনি কিন্তু তা করেননি। আমরা বিভিন্ন জায়গায় তার বক্তব্যে দেখি তিনি চেয়েছেন যে তার পিতাকে যারা হত্যা করেছে, স্বাভাবিক প্রক্রিয়া যেন একজন সাধারণ মানুষের যেই বিচার পাওয়ার অধিকার থাকে, সেই বিচারিক প্রক্রিয়া যেন সেটা আমরা দেখেছি। এখন মানে কি হবে? এই প্রতিহিংসার রাজনীতি কি চলতে থাকবে? এখন আমরা স্পষ্টত বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা বারবার বলেছেন যে, অনেকেই বলে থাকেন লাল বিপ্লবীদের দেখে নেব, যারা লাল ছিলেন তাদের বুঝে দেব, তারা এইটা করবো ওইটা করবো না। আমি আমার নেতাকর্মীদেরকে, আমার ভাই বন্ধুদেরকে, আমরা যারা নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত, আমাদের যাদের পরিবারে আজকে শোকের ছায়া, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত, বাসাবাড়ি ধ্বংসপ্রাপ্ত, চরমভাবে আমরা আজকে আক্রান্ত, তাদের সকলের কাছে আমিও একজন আক্রান্ত হিসেবে, ভাই হিসেবে, আপনাদের সহযোদ্ধা হিসেবে, আপনাদেরই একজন অধম কর্মী হিসেবে অনুরোধ করছি করজোরে, হাত জোর করে, যে আমরা কিন্তু ধ্বংসের রাজনীতির পথে চলবো না। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটিতে বিশ্বাস করি না। আমরা অবশ্যই আইনের শাসনের প্রতি আস্থা রাখতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যেই বলেছেন যে আমার কারো উপর কোনো রাগ নেই, ক্ষোভ নেই। যারা এদেশে মানুষ হত্যায় মেতেছিল, যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, অর্থাৎ ছাত্রদের হত্যাকাণ্ডে যারা প্রকৃতপক্ষে জড়িত ছিল, যারা হাজার হাজার আসলে চোখের জল আটকে রাখা কঠিন হয় পুলিশ সদস্যকে যারা পুড়িয়ে মেরেছে, কুপিয়ে মেরেছে, আগুনে দাউ দাউ করে জীবন্ত পুলিশ ভাইদেরকে মেরে ফেলেছে, পুলিশদের মেরে আবার ঝুলিয়ে রেখেছে, এই ধরনের মানবতা বিরোধী জঘন্য কর্মকাণ্ডগুলো, রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কর্মকাণ্ডগুলো যারা করেছে, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে কোনো একজন মানুষও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। এবং অবশ্যই একটি রাষ্ট্রে আন্দোলন করা প্রত্যেক মানুষের অধিকার, গণতান্ত্রিক মতামত প্রকাশ করা প্রত্যেক মানুষের অধিকার, বাক স্বাধীনতা সবার রয়েছে। শেখ হাসিনা সবসময় কিন্তু ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করেন। সুতরাং যারা এই ফেসবুকের প্রোফাইল লাল করেছেন বলে আজকে ভাবছেন আওয়ামী লীগ আসলে কি না কি হয়, তাদের বিচলিত হওয়ার কিচ্ছু নেই। যে আমার যেই ছাত্র বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা প্রোফাইল লাল করেছিলেন বলে আজকে ভাবছেন ছাত্রলীগ ফিরলে আমার কি না কি হবে, কিছুই না। আপনি এই ছাত্রলীগের শক্তি, আপনি এই ছাত্রলীগের প্রাণ। যদি কিনা আপনি এখন আপনার সেই ভুলটি বুঝতে পেরে থাকেন এবং আপনি বিশ্বাস করেন যে না, আসলে এদেশে ৭১ থাকবে, বঙ্গবন্ধু থাকবে, এরপরে যে কোনো আলাপ করবে, এই চিন্তা চেতনায় বিশ্বাসী সকলের গঠনমূলক সমালোচনা, প্রতিবাদকে আমরা মেনে নিতে বাধ্য, আমরা মেনে নিতে চাই। আমরা এই সবাইকে নিয়ে একটি আগামী সুন্দর, সমৃদ্ধ, উন্নত, স্বনির্ভর, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। ওকে, ধন্যবাদ। আমরা জি আর কিছু কমেন্টস একটু পড়ি, কিছু কমেন্টস একটু পড়ি। আমরা এই দেশে এই সংঘাতের রাজনীতি, এই প্রতিশোধের রাজনীতি, দাদা একটু কিছু কমেন্টস। ইনান ভাই দেশে আসেন, ধানমন্ডি থানা ছাত্রলীগ, সীমান্ত বুনন
জাহিদ আলম আমিন বিশ্বাস, রাত যতই গভীর হোক সকাল কিন্তু আসবেই। ধন্যবাদ। 32 নাম্বার নিয়ে কি চিন্তা? জি ধন্যবাদ আপনাকে। তানভীর হায়দার, ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে খারাপ গালির নাম হবে ইউনুস। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সজীব হোসেন, গর্ত থেকে বের হয়ে আসুন, দেশ বাঁচাতে হবে। জি ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান, ভাই তাহলে দেশেই আছেন? আচ্ছা যাই, আপনি কি দেশে আছেন? জাইমা এন্টারপ্রাইজ, তিনি বলছেন তোমরা জনগণ থেকে বেশি প্রশাসন নির্ভর করছো। আচ্ছা, যারা প্রকৃত আওয়ামী লীগ তাদের মূল্যায়ন হতো না, অনেক জায়গায় 15 বছরের কোনো কমিটি নেই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই ধরনের সমালোচনা আছে। জেমস, টাকা ছাড়া কমিটি দিতেন না ভাইয়েরা। জি ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ, ইব্রাহিম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রাণ ভোমরা ভাই। মোহাম্মদ আরিয়ান আহমেদ আকাশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ধন্যবাদ। আলামিন সরকার, তিনি বলছেন ইউনুস সরকার জাতিসংঘকে ক্রয় করেছেন। ধন্যবাদ আপনাকে। তারপর হচ্ছেন রেহানা আক্তার রিয়া, ইউনুস সরকারের অধীনে কি বাংলাদেশের সামনে নির্বাচনে যাবে এবং উদয় কিনে সরকার নির্বাচন দিতে ইরান ভাইয়ের প্রতি? জি ধন্যবাদ। দিনা ইসলাম, শেখ হাসিনা কি দেশে আসবেন না? মুনি না আসলে তো কোনো সমাধান হচ্ছে না। তারিকুল ইসলাম, শেখ হাসিনা সরকার বারবার দরকার। জি ধন্যবাদ আপনাকে। তন্ময় চৌধুরী, মানে ছাত্রলীগে কতজন কর্মী আছে তারা একটি ডাটা বের করতে বলেন। হ্যাঁ, তার একটি ডাটা। জসিম মিহা, এখন সময় আর নয়, অপেক্ষা করার, রুখে দাঁড়ান, অপেক্ষা করার সময় নেই। আরশাদুল হক, দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আল আমিন, তিনি বলছেন একজন সাংবাদিকের জীবন যে দেশে নিরাপত্তাহীন, সেই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জি ধন্যবাদ। মোহাম্মদ হায়দার আলী, তিনি বলছেন ভাই কোটি কোটি আওয়ামী লীগ বাংলাদেশে এখন পর্যন্ত ভালো আছে, যারা পরের ক্ষতি করে নাই তারা। আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। জি এখন শেষ মুহূর্তে আপনার একটা বক্তব্য আমি শুনতে চাই শুধু। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা যারা কমেন্টস করে চলেছেন আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, ওই যে আমাদের কমেন্টস গুলো থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে কোনো জায়গায় কমিটি নেই, সমিতি নেই, বা আপনাদের কমিটিগুলো এখন প্রস্তুত না। এই জিনিসগুলো এখন ভুলে গিয়ে কিভাবে সংঘবদ্ধ হয়ে একসাথে রাজপথে আপনারা নামবেন, বা আর কতদিন অপেক্ষা করতে হবে, সেই কথাটা যদি একটু বলেন সংক্ষেপে, আমরা শেষ করে দেব। জি জি দেখুন, রাজপথের ফয়সালা আমাদেরকে রাজপথেই করতে হবে, এবং ছাত্রলীগ রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ রাজপথেই এর সমাধান নিশ্চিত করবে। আপনারা আপনাদের জায়গা থেকে অতীতের সকল রাগ, ক্ষোভ, ঘৃণা, অপূর্ণতা, হতাশা, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব ভুলে গিয়ে সাময়িক সময়ের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই সকল রাগ ক্ষোভের হিসাব, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব আমরা না হয় পরেই মিলাবো, যখন দেশটাকে আমরা বাঁচাবো, দেশ রক্ষা করার পর না হয় নিজেদের মধ্যে সেই হিসেব আমরা মিলিয়ে নেব। কিন্তু এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভুল ত্রুটির ঊর্ধ্বে হতে, রাগ ক্ষোভের ঊর্ধ্বে গিয়ে এই দেশকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। রাজপথে নামার কোনো বিকল্প নেই। রাজপথে হবে আমাদের প্রকৃত ঠিকানা, এবং রাজপথে হবে আমাদের মুক্তি। এবং নিশ্চয়ই এই বাংলাদেশ ছাত্রলীগ এবং এর নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই রাজপথে প্রবল আন্দোলন সংগ্রাম গড়ে তুলে অবৈধ ইউনূসের বিদায় সুনিশ্চিত করবে এবং এই দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনবে। আর যেই অপচেষ্টা এখন বর্তমানে চালানো হচ্ছে, নৌকাবিহীন, আওয়ামী লীগ বিহীন, জয় বাংলা বিহীন, জয় বঙ্গবন্ধু বিহীন একটি নির্বাচনে, ভুলে যাবেন না 96 15 ফেব্রুয়ারি সেই নির্বাচনের কথা মাত্র 15 দিন টিকতে পেরেছিলেন। ভুলে যাবেন না যে এই দেশকে জন্ম দিয়েছে এই নৌকা, এই আওয়ামী লীগ, এই জয় বাংলা, এই জয় বঙ্গবন্ধু। সুতরাং দেশের জন্মের সাথে যেই প্রতীকটি জড়িত, 1970-এর নির্বাচনকে আপনারা ভুলে যাবেন না। 70-এর নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু এই বাংলার মুক্তির ম্যান্ডেট রচিত হয়। সুতরাং সেই বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত শেখ হাসিনার নেতৃত্বে চলা আওয়ামী লীগকে, নৌকা সেই আওয়ামী লীগকে, জয় বাংলা সেই আওয়ামী লীগকে, জয় বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের বেড়াজালে আবদ্ধ করে আপনারা যদি নির্বাচন আয়োজনের চেষ্টা করেন, তাহলে সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল সেই পাকিস্তান আমলে। পাকিস্তানিদের যেই পরিণতি বরণ করে বাংলার মাটি থেকে উৎখাত হতে হয়েছিল, আপনাদেরকেও কিন্তু সেই ধরনের পরিণতি বহন করতে হবে। সুতরাং সাধু সাবধান। আরেকটি বিষয় আমি আমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমি অনেকের সাথেই এখনই একমত যে আর সময় ক্ষেপণ করার সুযোগ নেই। আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদেরকে অবশ্যই
এই দেশে প্রবল প্রতিরোধ গড়ে তুলে এই অবৈধ ইউনূসকে ছেটিয়ে বিদায় করতে হবে। কারণ ইসমাইল ভাইয়ের বাড়ি সম্ভবত নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, হ্যাঁ, যে খাতি দিলে বতি চায়, বতি দিলে হুতি চায়, এরকম একটা কি যেন আছে না ভাই? মানে খেতে দিলে এটাকে বরিশাল না, খাইতে দিলে মানে হইতে চায় আর কি, শুয়ে যেতে চায় আর কি, হ্যাঁ, বইতে দিলে হতে যায়, এরকম একটা কি যেন আছে। সুতরাং ওকে সুযোগ দিলেই ওর মাথায় চড়ে বসবে, ওকে আর সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। অবশ্যই ওর বিরুদ্ধে আমাদের দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ করে এই দেশকে রক্ষা করতে হবে, এই লাল সবুজের মানচিত্রকে রক্ষা করতে হবে, এই দেশকে বিদেশি তাবেদারদের হাত থেকে রক্ষা করতে হবে। খুব আশ্চর্যজনক একটি বিষয় আমরা যদি দেখেন যে এই যে অবৈধ সরকার, এই সরকার অধিকাংশ উপদেষ্টারই কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে, অথবা অনেকের বাংলাদেশি নাগরিকত্বই নেই, তারা বিদেশি নাগরিক, তারা এসে দেশে উপদেষ্টাগিরি করছেন। সুতরাং যাদের এক পাও সবসময় দেশের বাহিরে রাখা, অন্য দেশে, আরেক পাও দেশে রেখে তারা দেশ পরিচালনা করবে, কাজ সেই দেশ কিভাবে চলবে আর সেই দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে কি হবে না সেটি আসলে জনগণের বুঝতে আর বাকি নেই। সুতরাং কেউ অধৈর্য হবেন না, কেউ আশাহত হবেন না, কেউ নিরাশ হবেন না, ভীত সন্তুষ্ট হবেন না, নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আলো কিন্তু আসছে, আলো আসবে। বাংলার আকাশে স্বাধীনতার সেই রক্তিম লাল সূর্য খুব দ্রুত উদিত হবে, এবং আপনাদের আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সারা বিশ্বের বুকে আপন ধরন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সেদিন ওই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা শহরের প্রতিটা অলি গলি মানুষে ছেয়ে যাবে শেখ হাসিনা আসছে, রাজপথ কাটছে।